আজ আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায়। আজকে পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন সেটা আমরা আলোচনা করব। বেশি ডিটেলসে যাব না, যেগুলো মূল জিনিস সেগুলোতে আলোচনা করব। যেমন এই চ্যাপ্টারটায় বলেছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ। এখানে রাষ্ট্র ব্যবস্থা এবং ধর্মের বিবর্তন, উত্তর ভারত সম্পর্কে আমরা পড়ব। এখানে প্রথমেই যেটা পড়ব জনপদ বা মহাজনপদের কথা পড়ব। জনপদ বলতে কি? জনপদ বলতে গ্রামের থেকে বড় অঞ্চলকে জনপদ বলা হতো। ঠিক আছে, গ্রামের থেকে বড় অঞ্চলকে কি বলা হতো? জনপদ বলা হতো। এবার এখানে জনপদ কি বলবো? জনপদ বলতে বুঝলাম। এবার জন শব্দ থেকেই জনপদটা এসছে, এটা বোঝাই যাচ্ছে যে জন শব্দ থেকে জনপদ এসছে। ঠিক আছে, ছোট ছোট রাজ্যগুলো, জনকে কেন্দ্র করে ছোট ছোট রাজ্য তৈরি হয়েছিল। ঠিক আছে, এবার সেই রাজ্যগুলিতে সাধারণ মানুষ বা জনগণ সেখানে বাস করতো, তাই তাকে জনপদ বলা হতো। বুঝতে পেরেছো? সাধারণ মানুষের বসবাসের জন্যই সেই ছোটো ছোটো রাজ্যগুলো কী হয়েছিল? সাধারণ মানুষের বসবাসের জন্যই তারা তৈরি করেছিল। তাহলে সেখানে সাধারণ মানুষ বাস করতো বলে সেখানে জনগণ, সাধারণ মানুষকে জনগণ বলা হয়। সেখান থেকেই জনপদ কথাটার উৎপত্তি হয়েছে। এরপরে এই যে জনপদগুলোর কথা আমরা পড়ব, জনপদগুলো যখন অত্যাধিক মাত্রায় বড় হয়ে যায় তখন তাকে মহাজনপদ হিসাবে বিবেচনা করা হয়। ঠিক আছে, এবার এই আস্তে আস্তে জনপদগুলো মহাজনপদে পরিণত হচ্ছে। কয়েকটি জনপদ, কিন্তু সব জনপদ কিন্তু নয়, গুরুত্বপূর্ণ জনপদগুলো কিন্তু মহাজনপদে কী হচ্ছে? পরিণত হচ্ছে। তারা তাদের নিজেদের শক্তি বাড়াচ্ছে, নিজেদের রাজ্যকে বিস্তার করছে, নিজেদের ভূমিকে বিস্তার করছে, এবং তারা তাদের যে রাজ্য বা তাদের যে জনপদগুলো সেগুলো বিস্তারিত করছে এবং মহাজনপদে তৈরি হচ্ছে। এবার মহাজনপদের মধ্যে আমরা এখানে পড়ব কিছু কিছু বড় মহাজনপদ ছিল, কিছু কিছু ছোট মহাজনপদ ছিল। ঠিক আছে, ছোট ছোট জনপদগুলো কয়েকটি পরিণত হয় বড় রাজ্যে। এই বড় রাজ্যগুলিকেই কিন্তু এক কথায় আগেই বলেছি মহাজনপদ বলা হতো। এবার এই মহাজনপদ মধ্যে ষোড়শ মহাজনপদ গুরুত্বপূর্ণ, মানে 16টি মহাজনপদ ছিল খুব গুরুত্বপূর্ণ। 16টি মহাজনপদ ছিল খুব গুরুত্বপূর্ণ। এই 16টি মহাজনপদের মধ্যে তাদের কে শ্রেষ্ঠ, কোন মহাজনপদ শ্রেষ্ঠ, বা কারা অন্যান্য জায়গা তাদের ভূমি বিস্তারিত করতে পারবে বেশি, তার জন্য তাদের মধ্যে প্রায়শই বিভিন্ন রকম ছোটোখাটো যুদ্ধ লেগেই থাকতো, ঝগড়া বিবাদ এসব লেগেই থাকতো। এই ষোড়শ মহাজনপদের মধ্যে 4টে প্রধান যে মহাজনপদ সেগুলোর কথা কিন্তু আমরা পড়ব। যেমন 4টে প্রধান মহাজনপদ কী কী ছিল? 4টে মহান জনপদ ছিল অবন্তী, বৎস, কোশল আর মগধ। এই 4টে মহাজনপদ আবার নিজেদের মধ্যে যুক্ত করত। তাদের মধ্যে শেষ পর্যন্ত মগধ হয়ে ওঠে সব থেকে বেশি শক্তিশালী। তাহলে প্রথমে জনপদ তৈরি হলো অনেকগুলো, জনপদ থেকে মহাজনপদ তৈরি হলো, মহাজনপদ থেকে ষোড়শ মহাজনপদ তৈরি হলো। এই 16টি মহাজনপদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল 4টে। তাদের নাম কী ছিল? অবন্তী, বৎস, কোশল আর মগধ। এবং এই যে 4টে জনপদ ছিল, তারাও কী করছে? তারা নিজেদের শক্তি প্রতিষ্ঠিত করার জন্য তারা নিজের মধ্যে বিবাদ, ঝগড়া, যুদ্ধ করছে, এবং তার ফলে শেষ পর্যন্ত একটা জনপদ টিকে ছিল বা সর্বশক্তিশালীর ক্ষমতা অর্জন করেছিল। সেটা হলো কে? সেটা হলো মগধ। বুঝতে পেরেছো? এবার মগধের যে সাম্রাজ্য তৈরি হয়েছিল সেগুলো আমরা পরের চ্যাপ্টারে আস্তে আস্তে আমরা পড়ব। এবার মহাজনপদের শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থাটা তোমাকে 3 বা 4 নম্বরে বা লেজুর প্রশ্ন হিসাবে তোমাকে কিন্তু করে রাখতে হবে। আমরা টিকা হিসাবেই আমি বলবো যে টিকা হিসাবেই তোমাদের করে রাখা উচিত। মহাজনপদের শাসন ব্যবস্থাটা টিকা হিসেবে করে রাখা উচিত। এইখানে যে মহাজনপদগুলো ছিল তাদের শাসন ব্যবস্থা সম্পর্কে, তাদের এলাকা বা তাদের রাজধানী, এই সব সম্পর্কে তোমরা একটু ছোটোখাটোভাবে আলোচনা তোমরা দেখতে পাবে। খুব ডিটেলসে কিন্তু দেয়া নেই তোমাদের। ঠিক আছে, তোমাদের বোঝার মতো, তোমরা শিখতে পারো, তোমাদের বোঝার মতো কিন্তু এগুলো তোমাদের উল্লেখ করা আছে, খুব সুন্দরভাবে লেখা হয়েছে।
ঠিক আছে। এখানে যেমন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে আগে মগধ ছিল দক্ষিণ বিহারের একটা সামান্য এলাকা, কিন্তু দক্ষ রাজাদের নেতৃত্বে মগধ আস্তে আস্তে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে ওঠে। সেকালে মগধ বলতে এখনকার বিহারের পাটনা বা গয়া জেলাকে বোঝাতো। মগধের রাজধানী ছিল রাজগৃহ, পরে তার নাম রাজধানী হয়ে যায় পাটলিপুত্র, পরে পাটলিপুত্র রাজধানী হয়ে যায়। ঠিক আছে। এখানে মগধে কী কী ছিল সেগুলো তোমরা দেখতে পাবে, বুঝতে পেরেছো। এবার আসছো গণরাজ্য। গণরাজ্য মানে কি, যেই মহাজন পদগুলিতে রাজার শাসন ছিল না, জনগণের শাসন ছিল, তাই কিন্তু গণরাজ্য বলা হয়। গণরাজ্য খুব দুটো গুরুত্বপূর্ণ গণরাজ্য হলো মল্ল, বজ্জী বা বিজি। বজ্জী বা বিজি একই কথা, মল্ল বা বজ্জী তোমরা বলতে পারো। ঠিক আছে। এই সাধারণভাবে গণরাজ্যগুলিতে এক একটিতে উপজাতিরা বাস করতো। এবার আমরা তার পরের পাতায় চলে আসি। পরের পাতায় এখানে আমরা কি দেখতে পাবো, এখানে আরও দুটোর কথা আমরা পড়বো। যেমন আমরা পড়লাম বজ্জীদের রাজ্য এবং মল্লদের রাজ্য। দুটো রাজ্য ছিল, এরা কিন্তু পাবা ও কুশিনারা। বজ্জীদের রাজ্য, মল্লদের দুটো রাজ্য ছিল, পাবা ও কুশিনারা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন জন্য, এখানে অনেক শর্ট কোশ্চেন আছে। ঠিক আছে। বজ্জীদের রাজধানী কোথায় ছিল, বৈশালী। লিচ্ছবি কাদের বলা হয়, শর্ট কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ। বৈশালীর আশেপাশে যেসব বজ্জী থাকতো তাদের লিচ্ছবি বলা হতো। গৌতম বুদ্ধ বজ্জীদের একজোট থাকার জন্য কয়েকটি নিয়ম পালনের কথা বলেছিলেন। সেই নিয়মগুলি দেখে মনে হয় বজ্জীদের রাজ্যে আইন কানুন অনেকটা লেখা থাকতো, সেখানে নিরপরাধ মানুষদের কোনো শাস্তি হতো না। এবার তার পাশে টুকরো কথায় মগধের রাজাদের সাল তারিখ আছে। এই সাল তারিখটা তোমরা একটু কি পড়ে নেবে, এটা ডিটেলসে তোমাদের খুব সুন্দরভাবে লেখা আছে, তোমরা পড়ে নেবে। আমি পরের পাতায় চলে যাই। পরের পাতায় এখানে বজ্জীদের উন্নতির 7টি নিয়ম। 7টি নিয়ম তোমাদের টিকা হিসাবে, কিন্তু বারবার বলছি, টিকা হিসাবে তোমাদের করে রাখতে হবে। 7টা নিয়ম খুব সুন্দরভাবে, বজ্জীদের উন্নতির 7টা নিয়ম খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা কিন্তু এটা বারবার বলছি পড়বে। এবার আসছে নব্য ধর্ম আন্দোলন। নব্য মানে আমরা জানি নতুন, তাহলে সেই সময়ে ষোড়শ মহাজনপদ থেকে শুরু হচ্ছে, জনপদ থেকে শুরু হচ্ছে, জনপদ, মহাজনপদ, ষোড়শ মহাজনপদ, তারপরে একটা রাজ্য, এই জনপদের মধ্যে একটা শক্তিশালী রাজ্য মগধ, সে মাথাচাড়া দিয়ে উঠছে। তারপরে আসছে কি, তারপরে আসছে নব্যবঙ্গ আন্দোলন। নব্যবঙ্গ আন্দোলন মানে কি, নতুন ধর্মের উদ্ভব। এই নব্যবঙ্গ আন্দোলনে তোমরা দুটো নতুন ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম সম্পর্কে ডিটেলসে পড়বে। নব্য ধর্ম আন্দোলন বড় প্রশ্ন হিসাবে তোমাকে করে রাখতে হবে। নব্যবঙ্গ আন্দোলন কিন্তু বড় প্রশ্ন হিসেবে করে রাখতে হবে। তোমাদের এখানে অনেক শর্ট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেনগুলোও কিন্তু তোমার দেখতে হবে। তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে সহজ সরল ভাষায় লেখা আছে। তোমরা কি করবে, তোমরা রিডিং পড়ার চেষ্টা করবে। যত রিডিং পড়বে তত তোমাদের উন্নতি সাধন হবে। এবার নব্যবঙ্গ আন্দোলনের মধ্যে তোমরা জৈন ধর্ম প্রথমে পড়বে। ঠিক আছে। নতুন তৈরি হওয়া ধর্মমতগুলির মধ্যে জৈন ধর্মের ছিল অন্যতম। এই ধর্মের প্রধান প্রচারককে বলা হয় তীর্থঙ্কর। জৈন ধর্ম অনুযায়ী মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন, তাদের মধ্যে শেষ দুজন হলেন পার্শ্বনাথ ও বর্ধমান মহাবীর। পার্শ্বনাথ ছিলেন কাশীর রাজপুত্র, তিনি মহাবীরের প্রায় 250 বছর আগের। বর্তমান মহাবীর লিচ্ছবি বংশের ক্ষত্রিয় রাজকুমার ছিলেন। বজ্জী জনপদের সঙ্গে লিচ্ছবিদের যোগাযোগ ছিল। 30 বছর বয়সে তিনি সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান। এখানে খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে। চারবাক ও আজীবিকটা তোমাদের কিন্তু এটা কী করতে হবে, তোমাদের এটা পড়ে রাখতে হবে। এগুলো কিন্তু টিকা হিসাবে তোমাদের পড়ে রাখতে হবে। পরের পাতায় আসছি। পরের পাতায় এখানে চতুর্জাম ও পঞ্চমহাব্রত, তোমরা এটা পড়বে, এটা তোমাদের পড়ে রাখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। যে জৈন ধর্মের 4টে মূল নীতি ছিল, সেই 4টে মূল নীতির কথা তোমরা এখানে পড়বে। এবং 4টে মূল নীতির পরে যেটা তোমরা পেয়েছো সেটা হলো চতুর্জামব্রত। ঠিক আছে। এই যে 4টে নীতি, পার্শ্বনাথ এই 4টে মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এই নীতি 4টেকেই বলা হয় একসঙ্গে চতুর্জামব্রত। কী কী নীতিগুলো ছিল, কোনো প্রাণী হত্যা না করা, মিথ্যা কথা না বলা, অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, নিজের জন্য কোনো সম্পত্তি না রাখা। বুঝতে পেরেছো, ডিটেলসে বুঝতে পারলে। এবার আমরা নিচের দিকে আসবো, এখানে গুরুত্বপূর্ণ আছে। এখানে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে একটা কিছু আমরা একটু ধারণা পাবো, যে যার চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন হয়ে যান। পরে উড়িষ্যা থেকে মথুরা পর্যন্ত জৈন ধর্ম ছড়িয়ে পড়েছিল। জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টি ভাগে সাজানো হয়েছিল। এই ভাগগুলিকে
অঙ্গ বলা হয়। তাহলে জৈন ধর্মের উপদেশগুলি 12টি ভাগে ভাগ করা হয়, তাকে কিন্তু বলা হয় কি অঙ্গ। সংখ্যার 12টি বলে অঙ্গগুলিকে একসঙ্গে বলা হয় দ্বাদশ অঙ্গ। বুঝতে পেরেছ? দিগম্বর শ্বেতাম্বর খুব গুরুত্বপূর্ণ কিন্তু কোয়েশ্চেন, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। দিগম্বর যদি এক কথায় বলতে হয় কাদের বলা হয়, বলতে হবে মহাবীরের মতোই ভদ্রবাহু ও তার অনুগামীরা কোনো পোশাক পরতেন না, এদের দিগম্বর বলা হয়। আবার শ্বেতাম্বর যদি এক কথায় বলি, বলতে হবে পার্শ্বনাথের মতো জৈনদের একটা সাদা কাপড় ব্যবহারের পক্ষপাতী ছিলেন। সাদা কাপড় ব্যবহারের কী ছিলেন? পক্ষপাতী ছিলেন, তাদের কিন্তু বলা হয় শ্বেতাম্বর। তাহলে দিগম্বর শ্বেতাম্বর পড়বে। এবার আমরা আসছি বৌদ্ধ ধর্ম। জৈন ধর্ম শেষ হয়ে গেলে, এখান পর্যন্ত জৈন ধর্ম শেষ হয়ে গেল। এবার আসছে আমাদের বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম তোমরা খুব গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্ম। তাহলে বৌদ্ধ ধর্মের প্রধান কে ছিলেন? সিদ্ধার্থ। নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তু শাক্য বংশে সিদ্ধার্থের জন্ম হয়। সিদ্ধার্থর মহাবীরের মতোই ক্ষত্রিয় বংশের মানুষ ছিলেন। 29 বছর বয়সে সিদ্ধার্থ সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান। প্রায় 6 বছর তপস্যা করার পর সিদ্ধার্থ বোধি বা জ্ঞান লাভ করেন। বোধি লাভ করার জন্যই তার নাম হয় বুদ্ধ। তাই বুদ্ধের প্রচলিত ধর্মকে কী বলা হয়? বৌদ্ধ ধর্ম বলা হয়। যদি তোমাদের বলা হয় বৌদ্ধ ধর্ম কি, তাহলে তোমাদের বলতে হবে, তোমরা যদি খুব সুন্দরভাবে বলতে চাও তাহলে এইখান থেকেও বলতে পারো, এইখান থেকেও বলতে পারো, বা এইখান থেকেও বলতে পারো। যদি 2 নম্বরের প্রশ্ন পড়ে, একদম সোজা এখান থেকে এতক্ষণে তোমরা একদম লিখে দেবে, সহজ সরল ভাষায় লেখা আছে, নিজের মতো তোমরা লিখতে পারবে। গৌতম বুদ্ধের প্রথম উপদেশে এখানে প্রথমে বোধিবৃক্ষের কথা তোমরা এখানে পাবে। বোধিবৃক্ষ মানে কি? গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থ গয়ার কাছাকাছি একটা পিপল গাছের নিচে বসে তপস্যা করেছিলেন, সেখানেই তার বোধি বা জ্ঞান লাভ হয় বলে এই গাছটিকে কি বলা হয়? এই গাছটিকে বলা হয় বোধিবৃক্ষ। এবার ধর্মচক্র প্রবর্তক, এটাও তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার আমরা এখানে পড়বো অষ্টাঙ্গিক মার্গের কথা পড়বো, আর্য সত্যের কথা পড়বো, ঠিক আছে। বুদ্ধ 4টি মূল নীতির কথা বলা নেই, 4টি মূল নীতি আর্য সত্য বলা হয়। এই 4টি উপদেশগুলো একসঙ্গে চতুরার্য সত্য বলা হয়। দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি উপদেশের কথা গৌতম বুদ্ধ বলেছিলেন। সেই 8টি উপদেশকে বা উপায়কে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। মার্গ মানে পথ, 8টি পথকে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। এখানে অষ্টাঙ্গিক মার্গ দেওয়া আছে। অষ্টাঙ্গিক মার্গের 8টি যে ভাগ বা 8টি যে পন্থা বা 8টি যে মার্গ, সেগুলো কিন্তু লেখা নেই, তোমরা পড়তে পারো। তোমরা যদি চাও আমি পরবর্তীকালে, তোমরা যদি চাও অষ্টাঙ্গিক মার্গের 8টি মার্গ বা 8টি পথ তোমাদের আমি বলে দিতে পারবো। কৌশল রাজ্যে গৌতম বুদ্ধ টানা 21 বছর ছিলেন। প্রায় 45 বছর ধর্মপ্রচারের পর কুশীনগরে গৌতম বুদ্ধ মারা যান। হয়ে গেল। বৌদ্ধ ধর্মের ইতিহাসে বৌদ্ধ ধর্মসঙ্গীতগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বৌদ্ধ ধর্মসঙ্গীতগুলি অনেকটা ধর্ম সম্মেলনের মতো হতো, সেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা সমাবেত হতো, ঠিক আছে। এইখানে যে এই যে বক্সটা দিয়েছে, এই বক্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বক্স। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সঙ্গীত দেওয়া আছে, তাদের স্থান দেওয়া আছে, শাসনকাল দেওয়া আছে, সভাপতি এবং গুরুত্বপূর্ণ ঘটনা দেওয়া আছে। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে। শর্ট কোশ্চেন আছে, বড় কোশ্চেন সেরকম নয়। এখানে হিনজান ও মহাজনের কথা আমরা পড়ব। জীবনযাপন বা ধর্মীয় আচরণ বিষয়ে বৌদ্ধ সঙ্গে মতবিরোধ তৈরি হয়। বেশ কিছু সন্ন্যাসী আমিষ খাবার খেতে থাকেন, দামি ভালো পোশাক পরতে থাকেন, সোনার উপর দান হিসাবে নিতে শুরু করেন। ধীরে ধীরে এই কিছু সন্ন্যাসী প্রায় পারিবারিক জীবনযাপন শুরু করেন ও সঙ্গের নিয়ম নীতি শিথিল হয়ে পড়ে। এর ফলে বৌদ্ধ ধর্মের মহাযান নামে এক নতুন দল তৈরি হয়। কুষাণ আমল থেকে বৌদ্ধদের মূর্তি পুজোর চল শুরু হয়। মহাযানীরা মূর্তির পুজোর সমর্থক ছিলেন। এর ফলে পুরনো মতের বৌদ্ধ সন্ন্যাসীরা মহাযান মতামতের বিরোধী হয়ে পড়েন। তারা হিনজান নামে পরিচিত হন। সম্রাট কনিষ্ক মহাযান বৌদ্ধ ধর্মের সমর্থন ছিলেন। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতে হিনজান বা মহাযানরা চূড়ান্তভাবে আলাদা হয়ে যায়। এবার ত্রিপিটক বা ত্রিপিটক। বৌদ্ধ ধর্মের ত্রিপিটক প্রধান গ্রন্থ, সুক্ত পিটক, বিনয় পিটক আর অভিধম্ম পিটক। সুক্ত পিটক, বিনয় পিটক ও অভিধম্ম পিটক, এই 3টে নিয়ে ত্রিপিটক গঠিত হয়। পিটক কথার অর্থ কিন্তু ঝুড়ি। এই ত্রিপিটকটা কিন্তু তোমাদের টিকা হিসাবে করে রাখতে হবে, টিকা হিসাবে করে রাখতে হবে। পরের পাতায় চলে আসি। এখানে তোমরা ত্রিরত্ন পড়বে। ত্রিরত্ন এখানে দুটো ধর্মের মধ্যে তোমরা পাবে, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম। জৈন ধর্মের ত্রিরত্ন 3টে আলাদা, বৌদ্ধ ধর্মের 3টে আলাদা। জৈন ধর্মের ত্রিরত্ন বলতে এখানে কি বলা হয়েছে? ত্রিরত্ন এখানে বলতে জৈন ধর্মে বলা হয়েছে সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণ। আর বৌদ্ধ ধর্মে বলা হয়েছে বুদ্ধ, ধম্ম ও সঙ্ঘ, 3টে। এটা হলো ত্রিরত্ন, বুঝতে পেরেছ? এবার এখানে তোমরা ডিটেলসে
বর্ধমান মহাবীরের সঙ্গে গৌতম বুদ্ধের কয়েকটা মিল তোমরা এখানে পাবে। ঠিক আছে, মজ্জিম প্রতিপদা বা মধ্যপন্থা এখানে পাবে। এই যে দুটো তোমরা মনে রাখবে, এই বৌদ্ধ বা তোমরা জৈন ধর্ম পড়ছো, এদের কিন্তু শেষ পর্যন্ত একটাই লক্ষ্য ছিল যে মুক্তি বা নির্বাণ লাভ করা। নির্বাণ কথার অর্থ কিন্তু মুক্তি লাভের উপায় কিন্তু তারা বলেছিলেন। বৌদ্ধ ধর্মে বলা হয়েছিল, জৈন ধর্মে কিন্তু বলা হয়েছিল। ঠিক আছে, ব্রাহ্মণ ধর্মে নগরে যাওয়া বা থাকা পাপ বলে মনে করো, তো এখানটা তোমরা পড়লে জাতকের গল্পতে তোমরা রিডিং পড়বে, এবং সেরিবান ও সেরিবানিক যে জাতক, এটা তোমরা রিডিং হিসাবে পড়বে। ঠিক আছে, এগুলো তোমাদের পড়ে না, তোমরা এখানে গল্পের মতো যদি পড়তে যাও, গল্পের মতো পড়তে পারো, খুব সুন্দরভাবে তোমরা পড়লে কী হবে, পড়লে ভালো হবে। আর আমি পরের দিন, কাল বা পরশু, আমি তোমাদের এর কোশ্চেনের অ্যান্সারগুলো আমি তোমাদের দিয়ে দেবো। আমি তোমাদের দিয়ে দেবো। আমার চ্যানেলটা ফলো করবে, ফলো রাখবে, পাশে থাকবে।